হঠাৎ দুই মেরুতে বিএনপি জামাত, এটা আমাদের জন্য অশনি সংকেত। কারণ দেশের ভিতরে কেউ কেউ এখন এমার্জেন্সি চায়, কেউ কেউ 111-এর কুশীলব হিসাবে সামনে আসার চেষ্টাও করছে। ভারতের দালালদেরকে, শাহবাগীদেরকে এই সরকারের ভেতরেই কেউ কেউ স্পেস দিচ্ছে এবং শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটাও অনেকে শাহবাগীদের খপ্পরে পড়েছে। শাহবাগীদের খপ্পরে পড়ে তুমি কি আমি কি রাজাকার রাজাকার এটা অস্বীকার করছে, ইতিহাস বিকৃত করছে, চোখের সামনে ইতিহাসকে উল্টে দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই যে হঠাৎ করে বিএনপি জামাত দুই মেরুতে চলে গেল, এই দুই মেরুতে যাওয়াটা সমাধান করে এক মেরুতে আসা উচিত। দ্রুত বিএনপি জামাত ঐক্যবদ্ধ হওয়া উচিত। বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে শাহবাগীদের, ভারতের দালালদের যে নতুন চেষ্টা, সেনাবাহিনীকে বিভ্রান্ত করার যে চেষ্টা, এমার্জেন্সি ডিক্লেয়ার করার যে চেষ্টা, এগুলো নস্যাৎ হয়ে যাবে। বিএনপি জামাত যদি দ্রুত ঐক্যবদ্ধ হতে না পারে, হ্যাঁ কিছু বিতর্ক থাকবে, একে অপরের বিপক্ষে বলবে, কিন্তু মৌলিক জায়গায় কিছু কিছু প্রোগ্রামে বিএনপি জামাত, জামাতের আমির মির্জা ফখরুল এরা এক জায়গায় পাশাপাশি বসা দরকার। তারা একসাথে বসলে ষড়যন্ত্রকারীদের অন্তরে কাঁপন ধরবে, তারা অনেক পরিকল্পনা থেকে ফিরে আসবে। বিএনপি জামাতের মধ্যে বিভেদ দেখলে এর সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এজন্য ভারতের দালালদেরকে ঠেকিয়ে দিতে, ষড়যন্ত্রকারীদেরকে ঠেকিয়ে দিতে, 111-এর কুশীলবদেরকে ঠেকিয়ে দিতে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে আমরা মনে করি। বিশেষ করে ষড়যন্ত্র যে শুরু হয়েছে, এটা আমরা বুঝতে পারছি ওই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান অস্বীকার করার মধ্য দিয়ে। এটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। এটা ভারতের পরামর্শে হয়েছে, ভারতের দালালরা এটা করছে, আসিফ নজরুলের সাথে জড়িত থাকতে পারে। বিএনপি জামাত এখন দুই মেরুতে, মূলত নির্বাচন ইস্যুতে। হ্যাঁ দুই মেরুতে থাক, কিন্তু তারপরও মৌলিক কিছু জায়গায় ঐক্যবদ্ধ হোক। আর দুই মেরুতে কেন? এটা সহজ হিসাব। আওয়ামী লীগ নাই, অতএব বিএনপি তো আর নির্বাচনের জোটের প্রয়োজন নেই, আর জামাতও চাইবে যে আলাদাভাবে নির্বাচন করতে, অতএব দুই মেরুতে থাকবে। কিন্তু তারপরও রাজনীতির অনেক হিসাব নিকাশ এখনো বাকি আছে। বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারে বরং তাও ভালো। আর সরকার তো বিএনপি জামাত একসাথেই চালাবে, এটা তো বিএনপি বলে দিয়েছে, তারা জাতীয় সরকার গঠন করবে। রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী বিপরীত মেরুতে অবস্থান করছে। সম্প্রতি তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় নানা বিষয়ে বৈরীভাব স্পষ্ট হয়েছে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে শীর্ষ নেতাদের বহাস চলছে। তাদের বক্তব্য থেকে তা ফুটে উঠেছে। মূলত ক্ষমতা যাওয়ার লক্ষ্যে বড় দুই দলেই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছেন। এই কথাটা ঠিক না। জামাত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে না, কারণ জামাত জানে যে ক্ষমতা যাওয়ার বয়স তাদের হয়নি বা সেটা সম্ভব নয়। আর জামাত আসলে ক্ষমতা যেতে চায় না, তারা ক্ষমতার মালাই খেতে চায় না, এটা আমিরে জামাত বলেছে। তারা রাষ্ট্র গঠন করতে চায়। তবে হ্যাঁ, রাজনৈতিক দল মানেই নির্বাচন করার অর্থই হচ্ছে ক্ষমতা যাওয়ার চেষ্টা, কিন্তু জামাত জানে যে তাদের সেই সক্ষমতা হয়নি। অতএব ক্ষমতা যে এই করবে সেই করবে, এটা জামাতের উদ্দেশ্য হতে পারে না। এটা জামাতের একটা ভালো দিক। জামাতের সর্বোচ্চ টার্গেট বিরোধী দল হওয়া, প্রধান বিরোধী দল হওয়া। ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতন ঘটে। এরপর 8 আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে সর্বস্তরে। শুরুতেই সরকারকে 3 মাসের সময় দেওয়ার কথা বললেও পরে দলটির নেতারা তাদের নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানান। তবে বিএনপি দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে জামাত ইসলামী তাড়াহুড়া না করে টেকসই সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায়। এছাড়া এসব ছাড়াও এখন আরো কিছু বিভিন্ন ইস্যুতে এতে যোগ হয়েছে দুই দলের মধ্যে। এই দুই মেরুতে থাকার বিষয়টা, দুই দলের মাঝে আর রাজনৈতিক জোট নেই। অনেকেই বলেছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে। দেখেন এই প্রেক্ষাপটে আমরা বলবো যে রাজনৈতিক জোট করার দরকার নেই, কিন্তু একটা রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং বিএনপি জামাতের মধ্যে দরকার, ভারতের দালাল, ফেসিবাদ, আওয়ামী লীগের বিভিন্ন রূপ ঠেকাতে। এবং আবারও বলছি, বিএনপি জামাত যদি এক টেবিলে বসে ব্যাপকভাবে একে অপরের দাওয়াতে আসবে যাবে, দেখবেন যে ষড়যন্ত্রকারীরা থেমে যাবে বা ষড়যন্ত্রকারীরা ভয় পাবে। এই কাজটা জরুরি। ঠিক আছে, আলাদা আলাদা নির্বাচন বা জোট কোনো দরকার নেই, কিন্তু
এক টেবিলে আসুন, ঐক্যবদ্ধ হন দ্রুত কিছু কিছু জায়গায়, এটা জরুরি। দেখেন এই যে শিক্ষার্থীরা অনেকেই, সমন্বয়করা ভারতের ফাঁদে পা দিয়ে বিএনপি জামাত উভয়কে ডিনাই করছে। তো এই বিষয়টা তো বিএনপি জামাতকে একসাথে মোকাবেলা করতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, আরো সহজভাবে বলে শিবির ছাত্রদল থাকবে কি থাকবে না। এটা ছাত্রদল একা কিছুই করতে পারবে না। ছাত্রদল যদি ক্যাম্পাসে তাদের কোনো মত প্রকাশ করতে যায়, তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিলেও ছাত্রদলের কোনো সক্ষমতা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু করার। কিন্তু শিবিরকে সাথে নিয়ে চাইলে কিছু করতে পারে। আমি বলছি না কিছু করা উচিত, মানে সক্ষমতার কথাটা বললাম। এই জন্য কিছু কিছু জায়গায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ হওয়া জরুরি। বিভিন্ন ইস্যুতে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কৌশল নিয়েছে বিএনপি ও জামাত ইসলামী। কোনো কোনো ক্ষেত্রে ছেড়ে কথা বললেও একেবারে চুপ থাকছেন না দল দুটির নেতারা। এদিকে হ্যাঁ, এই কোনো কোনো ইস্যুতে ছেড়ে কথা বলার দরকার নেই, তবে কিছু কিছু জায়গায় আপনারা এক টেবিলে আসুন, এক মঞ্চে আসুন। এদিকে ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে দেশের মৌলিক 6টি খাতে অবকাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই পদক্ষেপের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানেও যে কথাটা বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী লীগ মাঠে নেই, রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসার লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছে জামাত। এটা তো চালাবেই, আওয়ামী লীগের শূন্যস্থান দখলের চেষ্টা অনেকেই করবে, যদিও ইটস ভেরি টাফ ফর জামাত যে আওয়ামী লীগের শূন্যস্থান দখল করবে, আওয়ামী লীগের ভোটাররা জামাতে কনভার্ট হবে, ইটস অলমোস্ট ইম্পসিবল। এদিকে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানান প্রশ্ন দেখা দিয়েছে। গত সপ্তাহে জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষকে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দেন। সে বক্তব্যের সমালোচনা হয়েছে, আমির জামাত কার্যত তার বক্তব্য থেকে ফিরে এসেছেন। জানা গেছে গত বছর দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বিএনপি শোক এবং তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে জামাতের বিবৃতির পর দুই দল পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে। সর্বশেষ জুলাইয়ের ছাত্র জনতার তুমুল আন্দোলনের সময় জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিলে জামায়াতের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হয় বিএনপির। তারপর আবার ওই যেহেতু আওয়ামী লীগ পালিয়েছে, মূলত এই মূল রহস্য এটা, আওয়ামী লীগ পালানোর কারণে বিএনপি জামাতের মধ্যে একটু দূরত্বের বিষয়টা এসেছে। তারপর না হলে আমির জামাতের কিছু ভুল বক্তব্য কিংবা বিএনপির কিছু ভুল বক্তব্য, এগুলো নিয়ে একে অপরের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়াটা এতটা তীব্র হতো না। আওয়ামী লীগ পালানোটাই ভুল কারণ। তো দর্শক, আরো নানান ইখতিলাফের কারণ এখানে আছে। যতই থাক ইতিহাসও তুলে ধরা হয়েছে, এবং অনেক নেতারা এটা অস্বীকারও করছেন যে না আসলে মতবিরোধ নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে মতবিরোধ আছে, থাকছে এবং এটা বাড়বে। কিন্তু আমাদের কথা হচ্ছে জাতির বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ বিএনপি জামাত উভয় ভালো থাকার স্বার্থে তারা কিছু কিছু জায়গায় এক মঞ্চে হয়ে দেখাক, দ্রুত ঐক্যবদ্ধ হন। সর্বশেষ রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কাজী মাহবুবুর রহমানের একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেন, রাজনৈতিক দলের ভিন্নতা থাকতেই পারে, তবে যে উদ্দেশ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সে বৃহত্তর লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়া উচিত। আওয়ামী লীগ যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামাতের মধ্যে একটা জোট ছিল। রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তার এই সংক্ষিপ্ত বক্তব্যে টোটাল মতপার্থক্যের একটা চিত্র পাওয়া গেছে এবং এটাও ফুটে উঠেছে বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ থাকা উচিত।